দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাষ্ট্রে আসছে $3 ট্রিলিয়ন চতুর্থ দফা করোনা প্রণোদনা প্যাকেজ। কাজ শুরু করেছেন আইন প্রণেতারা। রাশিয়া ও চীনকে মোকাবেলায় অতি গোপন মহড়া চালাবে যুক্তরাষ্ট্র। প্রকাশ করা হবে না মহড়ার ধরন ও ব্যাপ্তি সংক্রান্ত কোনো তথ্য। যুক্তরাষ্ট্রে আবার আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের হার। উদ্বিগ্ন সিডিসি, স্বাস্থ্যবিধি মানতে চান না সাধারণ মানুষ। হত্যাযজ্ঞের দিনে জমকালো পার্টিতে মিয়ানমারের জেনারেলরা যোগ দিয়ে সমালোচিত বাংলাদেশ, ভারত সহ 8 দেশ। এবং ভয়ঙ্কর গ্রহাণুর ধাক্কা থেকে আগামী 100 বছরের জন্য নিরাপদ হলো পৃথিবী, বলছে নাসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীতে বিপর্যস্ত আমেরিকানদের জন্য চতুর্থ দফা প্রণোদনা সহযোগিতা আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত নানা উপায়ে এই নাগরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে আইন প্রণেতারা কাজও শুরু করেছেন। আরও দেখুন রিপোর্টে। গত 1 বছরে মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ে পড়া আমেরিকানদের আগে 3 দফা নগদ অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রণোদনা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে বাইডেন সরকার। জনগণের আয়ের সীমা দেখে স্বল্প ও মধ্য আয়ের লোকজনকে ইতিমধ্যে জনপ্রতি $1,400 করে নগদ প্রণোদনা দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের মজুরি প্রদানের জন্য সহযোগিতা ছাড়াও সহজ শর্তে ব্যাপক ঋণ প্রদান করা হচ্ছে। ঋণের কিছু অংশ কখনো ফেরত না দেওয়ার শর্তে ব্যবসা বাণিজ্য চালু রাখার চেষ্টা করা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন আরও $3 ট্রিলিয়ন প্রণোদনা প্যাকেজ নিয়ে কাজ করার জন্য আইন প্রণেতাদের নির্দেশ দিয়েছেন। অবকাঠামো উন্নয়ন, কর্মসৃষ্টি ও সামাজিক বৈষম্য দূর করার জন্য এই প্রণোদনা প্যাকেজে প্রাধান্য দেওয়া হবে। সঙ্গে আরেক দফা নগদ অর্থ দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেকারত্বের হার কমে এলেও এখনো অর্থনৈতিক অগ্রগতি ধীর। ফলে বেকার ভাতার মেয়াদ আরেক দফা বর্ধিত করা যায় কিনা তা নিয়ে কাজে নেমেছেন আইন প্রণেতারা। আগামী এপ্রিল মাসের মধ্যে এই ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে। ডেমোক্রেটিক পার্টির উদারনৈতিক আইন প্রণেতাদের মধ্যে সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্স আরেক দফা নগদ অর্থ প্রণোদনা অন্তর্ভুক্ত করার জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। The American people perceive correctly that we are in an urgent moment. We have to move as quickly as we can. That's what President Biden wants. জনগণের মধ্যে এখনো সংকট তীব্র উল্লেখ করে এই দুই উদারনৈতিক আইন প্রণেতা বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের বেটার আমেরিকা পুনর্গঠনের জন্য আরেক দফায় জনগণকে নগদ প্রণোদনা দেওয়া প্রয়োজন। এখনো লাখ লাখ কর্মক্ষম লোকজন কাজ পাচ্ছেন না। বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি সহ খাদ্য ও চিকিৎসা সেবায় প্রণোদনা অব্যাহত রাখতে হবে বলে এই আইন প্রণেতারা মনে করেন। Career people at the state and local and federal level to be able to deal with these crises, just getting out unemployment checks. ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন 2 ধাপের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন। একটি পুনর্বাসন, অন্যটি পুনর্নির্মাণ। সব মিলিয়ে বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে কাজ চলছে। এপ্রিল মাসে যে কোনো সময় প্রেসিডেন্ট বাইডেন এ নিয়ে বিস্তারিত জানাবেন বলে প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন। Roads, railways, rebuilding them, that's not a partisan issue. That's a lot of what the president will talk about this Wednesday. মেহরুম বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। Another proposal that he will put forward in just a couple of weeks. মিয়ানমারে গত শনিবার বিক্ষোভকারীদের ওপর গুলি ও শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা জানানো অব্যাহত আছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিয়ানমারে রক্তপাতের ঘটনা অত্যন্ত ভয়ানক। ফেব্রুয়ারির 1 তারিখে অভ্যুত্থানের পর শনিবারেই এই দিনে সবচেয়ে বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গত 1 ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় এনএলডি নেতা অং সান সুচি সহ তার দলের শীর্ষ নেতাদের।
সেই থেকে শহর নগরগুলোয় সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। 2 মাস ধরে চলা জান্তা বিরোধী বিক্ষোভে শনিবারে 114 জন সহ 4 শতাধিক বিক্ষোভকারী নিহত হলেন। এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত ভয়ানক এবং যা খবর পেয়েছি তাতে বলা হয় অপ্রয়োজনীয়ভাবে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে শনিবার জান্তা সরকার নিজেদের শক্তিমত্তার প্রদর্শন করেছে হত্যার মধ্য দিয়ে। সামরিক মহড়া নিয়মিত ও প্রকাশ্য বিষয় হলেও এবার অতি গোপনে একটি মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যে মহড়ায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে মোকাবেলা করা হবে রাশিয়া ও চীনের সামরিক হুমকি। তবে এ মহড়া আয়োজনের খবর ফাঁস হলেও মহড়া সংক্রান্ত কোনো তথ্য জানবে না পেন্টাগন। আরও দেখুন রিপোর্টে। প্রতিপক্ষকে মোকাবেলায় এবার গোপন মহড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীন এবং রাশিয়ার সম্ভাব্য হুমকি প্রতিহত করতে অতি গোপনে একটি মহড়া পরিচালনা করবে সামরিক বাহিনী। গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন ও রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। চীন ও রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায় পেন্টাগন। এই সংক্রান্ত মহড়ার ধরন এবং ব্যাপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং তা কেউ জানতেও পারবে না। তবে গণমাধ্যমে যেটুকু খবর বেরিয়েছে তাতে সামরিক বিশেষজ্ঞরা আন্দাজ করছেন এই মহড়া হবে সর্বাত্মক। এমনকি সামরিক মহড়ার বাইরে চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলা মোকাবেলারও মহড়া দেওয়া হবে। সম্ভাব্য মহড়ার নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই মহড়া পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতাও অব্যাহত থাকবে বলে জানা গেছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনার সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক সময়ে প্রায় দিনই 80,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মধ্য ফেব্রুয়ারির পর এ সংখ্যা কমলেও মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে। জন হপকিন্স ইউনিভার্সিটি উদ্বেগজনক এ তথ্য দিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আরও দেখুন রিপোর্টে। It's been clear that COVID-19 has disproportionately affected certain groups in the United States. Center for Disease Control and Prevention CDC'র পরিচালক ডক্টর রাচেলা ওয়ালেন্সকি বলেছেন, করোনা সংক্রমণের হার বৃদ্ধির ব্যাপারটি সত্যি উদ্বেগের এবং দুঃখজনক। গত 7 দিনের গতি প্রকৃতি আলোকে দেখা যাচ্ছে প্রতিদিনই আগের দিনের চেয়ে শতকরা 7 ভাগ করে বেড়েছে। হাসপাতালে ভর্তির সংখ্যাও ক্রমান্বয়ে বেড়েছে, মৃত্যুর সংখ্যাও কমেনি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী 28শে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,03 লাখ। মারা গেছেন 5,49,000 মানুষ। সিডিসির তথ্য অনুযায়ী এ যাবৎ বিভিন্ন স্টেটে করোনার টিকা বিতরণ করা হয়েছে 18,06 লাখ। এর মধ্যে টিকা দেয়া হয়েছে 14,01 লাখ জনকে। টিকা প্রদানের কার্যক্রম দ্রুত গতিতে চলায় লোকজন স্বাভাবিক অবস্থায় ফিরেছেন বলে মনে করা হচ্ছে, আর এটি হচ্ছে নতুন করে সংক্রমণের হার বৃদ্ধির অন্যতম কারণ। টিকা নিয়েছেন বলে অনেকে মাস্ক ব্যবহার করছেন না, এমনকি সামাজিক দূরত্ব মানতে চাইছেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বরাবর অনুরোধ করা সত্ত্বেও অনেকে স্বাস্থ্যবিধি মানতে রাজি নন। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। Science-based decisions about mask use and about social distancing. শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি এমনকি প্রেসিডেন্ট বাইডেনও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানাচ্ছেন। কিন্তু কে শোনে কার কথা? ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বিচে কোনো মাস্ক ছাড়াই ঘুরছেন, যার ফলশ্রুতিতে অনেককে আটকও করা হয়েছে। অন্য স্টেটগুলোতেও একই অবস্থা। বিশেষ করে রক্ষণশীল এবং ট্রাম্পপন্থী আমেরিকানদের জোর করেও মাস্ক পরাতে পারছেন না বাইডেন প্রশাসন। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারা ওবামা মারা গেছেন। সোমবার সকালের দিকে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় এক শহরে 99 বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। এ তথ্য জানিয়েছে সারা ওবামার মেয়ে মারসাথ ওনিয়ানগো।
এক আবেগপূর্ণ ঘোষণায় মাসরাত বলেন, এটি সত্য, তিনি সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন, তিনি সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। মামা সারা নামে কেনিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিলেন সারা ওবামা। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় তাকে কেনিয়ার কুসুমো শহরের জারামোগি ওডিনগা টিচিং অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। 2008 সালে ওবামা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার এই দাদির বাড়িতে কেনিয়াদের ঢল নামে। 2006 সালে কেনিয়ায় দাদি সারা ওবামার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন ওবামা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। হত্যাযজ্ঞের দিনে জমকালো পার্টিতে মিয়ানমারের জেনারেলরা যোগ দিয়ে সমালোচিত বাংলাদেশ, ভারত সহ 8 দেশ। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট, এত বড় মাছ। থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেলের সংবাদে। এবার করোনা ভাইরাস আপডেট। বিশ্বজুড়ে মহামারী ডেকে আনা করোনা ভাইরাস বাদুড় থেকে বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে থাকতে পারে। করোনার উৎপত্তি এটিই সবচেয়ে সম্ভাব্য একটি দৃশ্যপট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও চীনের বিজ্ঞানীদের যৌথ অনুসন্ধানের খসড়া প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। WHO এবং চীনা বিজ্ঞানীদের করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের এই খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস AP। এই প্রতিবেদনে করোনা ভাইরাস একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল বলে এতদিন যে গুঞ্জন ছিল সেটি উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ল্যাব থেকে ভাইরাসটি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। চীন সরকারের কঠোর নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের এই অনুসন্ধানের ফল মোটামুটি প্রত্যাশিত ছিল, তবে অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। WHO এবং চীনা বিজ্ঞানীদের ওই দল ল্যাব থেকে ফাঁস হয়ে যাওয়া পূর্বানুমান ছাড়া অন্য সব ক্ষেত্রে আরও গবেষণার প্রস্তাব দিয়েছেন। ভারতের সাপ্তাহিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত 7 দিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে 51%, যা এ পর্যন্ত যে কোনো সপ্তাহের তুলনায় সর্বোচ্চ। সংখ্যার দিক দিয়েও এই সংখ্যা যে কোনো সপ্তাহের চেয়ে 1,30,000-এরও বেশি। এছাড়া সাপ্তাহিক মৃত্যুতেও নতুন রেকর্ড হয়েছে। গত বছরের 21 থেকে 27 ডিসেম্বরের পর গত সপ্তাহে মৃত্যু হয়েছে 1,875 জনের। ভারতে রবিবার 68,266 জন করোনা শনাক্ত হয়েছেন, যা 168 দিনের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে মহারাষ্ট্রে রেকর্ড সংখ্যক 40,414 জন শনাক্ত হয়েছেন। অক্টোবরের পর গত সপ্তাহে 3,90,000 শনাক্তের রেকর্ড হয়েছে। এর আগের সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে 1 লাখ বেশি রোগী শনাক্ত হন। গত 2 সপ্তাহে দেশটিতে সংক্রমণ মহামারী শুরুর পর যে কোনো সপ্তাহের চেয়ে বেশি এটি। আর গত 3 সপ্তাহে সংক্রমণ বেড়েছে আগের সপ্তাহগুলোর চেয়ে 3 গুণ। এর মধ্যে গত 1 থেকে 7 মার্চ শনাক্ত হয়েছেন 3,93,056 জন নতুন রোগী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে তিনি পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমি ভ্যাকসিন নেওয়ার পরের দিন ঘুম থেকে উঠি এবং মনে হলো আমার মাংসপেশিতে হালকা ব্যথা অনুভব করছি। এছাড়া ভ্যাকসিন নেওয়ার জায়গায় অস্বস্তি অনুভব করছেন বলেও জানান পুতিন। রাশিয়ার তৈরি 3টি ভ্যাকসিনের কোনটি তিনি নিয়েছেন তা পুতিন জানাননি। তিনি বলেন, যে চিকিৎসক ওই ভ্যাকসিন দিয়েছেন কেবল তিনিই এটি জানেন। গত ডিসেম্বরে পুতিনের ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ক্রেমলিন। পুতিন বলেছিলেন, রাশিয়ায় উৎপাদিত সবচেয়ে পরিচিত ভ্যাকসিন স্পুটনিক 5-এর মতো দেশটির অন্য করোনা ভ্যাকসিনগুলো প্রায় একই রকম কার্যকর। তবে লেভাডা সেন্টার নামে এক গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী রাশিয়ার 2/3 মানুষ স্পুটনিক 5 ভ্যাকসিন নিতে আগ্রহী নন। ভ্যাকসিন গ্রহীতাদের দেহে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণেই এই অনাগ্রহ তৈরি হয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 5,181 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা বাংলাদেশে এ যাবৎকালের মধ্যে একদিনের সর্বোচ্চ। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,895 জনে। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় আরও 45 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 30 জন পুরুষ ও 15 জন নারী। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,949 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিয়ানমারে গত শনিবার সেনাবাহিনীর গুলিতে শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যখন এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে, তখন দেশটির সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত জমকালো পার্টিতে আনন্দে মেতেছিলেন জান্তা সরকারের শীর্ষ কর্মকর্তারা। আর এই পার্টিতে অংশ নিয়ে সমালোচিত হয়েছে বাংলাদেশ, ভারতসহ 8টি দেশ। আরও দেখুন রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের সরকারি টিভির শেয়ার করা ছবিতে দেখা গেছে সেনাপ্রধান মিন অং হ্লাইং সাদা রঙের ইউনিফর্ম পরে আছেন, গলায় টাই বাঁধা। লাল গালিচায় তাকে হাঁটতে দেখা গেছে, তার মুখে ছিল হাসি। অথচ ঠিক সেদিনই দেশটিতে পাখির মতো গুলি করে 114 জন বিক্ষোভকারীকে হত্যা এবং নিজ দেশের বাসিন্দাদের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। নেপিদোতে দেশটির সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় শুধু মিয়ানমারের গণতন্ত্র কর্মীরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন তাই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার কর্মী এবং গণতন্ত্রপন্থীরাও বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সহ 8টি দেশের অংশগ্রহণের ঘটনায় সমালোচনা চলছে। দিনটিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে মিয়ানমারে কর্মরত সব দেশের মিশনের প্রতিনিধিরা আমন্ত্রিত হলেও মাত্র 8টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এই 8টি দেশ হল চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ড। অন্য সব দেশের কূটনীতিকেরা সেনাবাহিনীর ওই অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার প্রথম শিকার সে দেশের নাগরিকেরা হলেও দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। 2017 সালের আগস্ট থেকে বাংলাদেশ মানবিক কারণে প্রায় 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এই পটভূমিতে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি সহানুভূতি বা সৌজন্য প্রকাশের বিষয়টি মোটেও স্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। যে অনুষ্ঠানে যোগ দিয়েছে জাতিসংঘের রোহিঙ্গা নির্যাতনের বিচারের বিরোধিতা করা ভারত, চীন সহ মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলো, সেই একই অনুষ্ঠানে বাংলাদেশের যোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে চলছে জোর আলোচনা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছেন মসজিদুল হারাম পরিচালনা কমিটি। রবিবার মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ পরিকল্পনা প্রকাশ করেন। করোনা মহামারী বিবেচনায় এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এতে বলা হয়, হারামাইন শরীফাইনে তারাবির নামাজ 10 রাকাত পড়ানো হবে, পাশাপাশি তাহাজ্জুদ হবে 3 রাকাত। ইবাদতকারীদের মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকা, প্রথম তালা, সাদ ও
প্রাঙ্গণে ইবাদতের অনুমোদন দেয়া হবে, তবে ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে। উমরা পালনকারীরা কাবা স্পর্শ করতে পারবে না। ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে। শেষ 10 দিন এতেকাফ বন্ধ থাকবে। বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে। গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইট মারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে। ইন্দোনেশিয়ায় সরকারি একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে 5 জন আহত হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে বসবাস করা 950 জনকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। জাকার্তা থেকে 200 কিলোমিটার দূরে জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলের রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারটিতে স্থানীয় সময় সোমবার ভোরে আগুন লাগে। এই শোধনাগারে প্রতিদিন প্রায় 1,25,000 ব্যারেল তেল শোধন করা হয়। এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর মধ্যে একটি। এখান থেকেই বৃহত্তর জাকার্তার তেল সরবরাহ করা হয় বলে এর গুরুত্ব আরও বেশি। দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা পারটামিনা জানিয়েছে, আগুনের কারণ জানা যায়নি, তবে ঘটনার সময় ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভয়ঙ্কর গ্রহাণুর ধাক্কা থেকে আগামী 100 বছরের জন্য নিরাপদ হলো পৃথিবী, বলছে নাসা। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড এভিনিউ, 2nd floor, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। প্যাট্রিসিয়া ক্যাম্পোস নামের এক নারী সাংবাদিককে নিয়ে অপমানজনক মন্তব্য করার দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জোইর বলসোনারোকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। রবিবার আদালত এ রায় দেয়। 2020 সালে বলসোনারো বলেছিলেন, প্যাট্রিসিয়া ক্যাম্পোস মেলে প্রেসিডেন্ট সম্পর্কে নেতিবাচক তথ্যের বিনিময়ে একটি সূত্রকে যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই ঘটনায় নিজের মানহানি হয়েছে উল্লেখ করে প্রতিকার চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই সাংবাদিক। রায় বিচারক বলেন, বলসোনারোর এমন মন্তব্যের কারণে ওই সাংবাদিকের সম্মানের হানি হয়েছে। এজন্য ওই সাংবাদিককে ক্ষতিপূরণ হিসেবে তিনি $3,500 আমেরিকান দেবেন। তবে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। জার্নালিস্ট অ্যাগেইনস্ট হ্যারাসমেন্ট গ্রুপ জানায়, আদালতের এই রায় ব্রাজিলের নারী সাংবাদিক ও সাংবাদিকতা পেশাজীবীদের জন্য একটি মহান দিন বয়ে এনেছে। যে গ্রহাণু পৃথিবীকে ধাক্কা মারতে পারে বলে একসময় বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল, তা অন্তত আগামী 100 বছর ঘটবে না।
অর্থাৎ এই সময়ের মধ্যে এই দিক থেকে পৃথিবী নিরাপদ, এমনটাই জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর ফলে পৃথিবীর মানুষ এখন বিষয়টি নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। আরও দেখুন রিপোর্টে। অ্যাপোফিস গ্রহাণুটি আবিষ্কার হয়েছিল 2004 সালে এবং এটি আবিষ্কৃত হবার পর পৃথিবীর জন্য এটিকে অন্যতম মারাত্মক বিপজ্জনক গ্রহাণু বলে চিহ্নিত করেছিল নাসা। তাদের পূর্বাভাস ছিল এই গ্রহাণু পৃথিবীকে ধাক্কা দেওয়ার মতো খুব কাছাকাছি আসবে 2029 সালে। এরপর আবার বলা হয় এটি ঘটতে পারে 2036 সালে। পরে দুই সংঘর্ষের আশঙ্কাই নাকচ করে দেওয়া হয়। এরপর জানা যায় 2068 সালে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কিছু ঝুঁকি রয়ে গেছে, কিন্তু এই গ্রহাণুর গতিপথ নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করে নাসা এখন বলেছে অন্তত 100 বছরের জন্য এই ঝুঁকি কাটানো গেছে। নাসার বিজ্ঞানী ডেভিড ফার্নুচিয়া এক বিবৃতিতে বলেছেন, এই গ্রহাণুর 2068 সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার যে আশঙ্কা ছিল সেই শঙ্কা এখন আর নেই। হিসাব অনুযায়ী আগামী অন্তত 100 বছরে এই গ্রহাণু তার গতিপথে সেই ঝুঁকির জায়গায় আসবে না। ভয়ঙ্কর এই গ্রহাণুর নামকরণ হয়েছিল মিশরের এক প্রাচীন দেবতা অ্যাপোফিসের নামে। গ্রহাণু অ্যাপোফিস প্রস্থে 340 মিটার বা 1100 ফুট চওড়া এবং এর দৈর্ঘ্য যুক্তরাজ্যের প্রায় 3টি ফুটবল পিচের সমান। এই গ্রহাণু সম্প্রতি 5 মার্চ তারিখে পৃথিবীর 17 মিলিয়ন কিলোমিটার দূরত্বের মধ্যে এসে পড়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা তখন এই গ্রহাণুর সূর্যকে প্রদক্ষিণ করার গতিপথ ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পান। রেডার যন্ত্র দিয়ে ধরা তথ্য বিশ্লেষণ করে তারা 2068 সালে বা তারপরে এটি কোথা দিয়ে যাবে তা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করেন। এর ভিত্তিতেই তারা তাদের নতুন তথ্য উপাত্ত নিয়ে আশ্বস্ত। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত কঠোর লকডাউনের মধ্যেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আখদ। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দ, গ্রিস আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। মহান স্বাধীনতা দিবসে ইতালির ভেনিস বাংলা স্কুলের পরিচালনা পরিষদ এবং স্কুলের শিক্ষিকাদের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 50 বছর উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে স্কুলের শিক্ষার্থীদের ছাড়াই আলোচনা করা হয়। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এমডি আক্তার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, রুনু আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, শহীদুল ইসলাম সুজন, সোহেল রানা, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন নেসা মলি, কবির মাহমুদ, নূরে আলম সহ আরও অনেকে। এবার খেলার সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে এবার খেলছেন আশরাফুল। রবিবার নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে 34 বছর বয়সী এই ব্যাটসম্যানের। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এদিকে জাতীয় ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ না হতেই আক্রান্ত হয়েছেন সিলেটের পেসার ইবাদত হোসেন। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্ব শুরুর আগেই কোভিডের ভয়াল থাবায় ভীষণভাবে আক্রান্ত রংপুর বিভাগের দল। অধিনায়ক নাইম ইসলাম, উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী এবং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু করোনা ভাইরাসে আক্রান্ত। তারা তিনজনই এ পর্বে খেলছেন না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তিনজনেরই করোনা পজিটিভ এসেছে। দর্শক, চলুন এবার দেখে নেই এই সপ্তাহে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি বাংলা সাপ্তাহিক পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম।
বুধবার প্রকাশিত পত্রিকা ঠিকানার প্রধান খবর, মাতৃভূমির টানে দেশে যাবার অপেক্ষায় লক্ষাধিক প্রবাসী। ঠিকানার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, স্বাধীনতার 50 বছর, তলাবিহীন ঝুড়ি এখন উন্নয়নশীল বাংলাদেশ। শনিবার প্রকাশিত বাঙালি পত্রিকার প্রধান শিরোনাম, মোদি বিরোধী সংঘর্ষে 5 জন নিহত। বাঙালির আরেকটি উল্লেখযোগ্য খবর, সাবওয়ে, স্কুল বা সিটি জবে নিউ ইয়র্কে কেউ চাকরি হারাচ্ছেন না। শুক্রবার প্রকাশিত আজকাল তাদের প্রধান শিরোনাম করেছে, মোদির সফরে বিক্ষুব্ধ বাংলাদেশ। আজকালের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, জো বাইডেনের প্রথম সংবাদ সম্মেলন, ইমিগ্রেশনে পরিবর্তনের ইঙ্গিত। বুধবার প্রকাশিত দেশ পত্রিকার প্রধান শিরোনাম, সুবর্ণ জয়ন্তীতে আমেরিকার কংগ্রেসের রেজুলেশন ভুল তথ্য, বঙ্গবন্ধু 71 সালের 26শে মার্চ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, 40 লাখ লোক বৈধতা পাবেন। বৃহস্পতিবার প্রকাশিত রূপসী বাংলার প্রধান শিরোনাম, বর্ণবাদ বন্ধে মার্কিনদের প্রতি আহ্বান জানালেন বাইডেন। রূপসী বাংলার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, চীনের সরকারি ভবনে বোমা হামলা, নিহত 4। শনিবার প্রকাশিত সাপ্তাহিক পরিচয়ের প্রধান শিরোনাম, ইমিগ্রেশন ইস্যুতে সুর বদলের ইঙ্গিত। পরিচয়ের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। শুক্রবার প্রকাশিত প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রধান খবর, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রথম আলোর আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, বাইডেনকে ব্যর্থ করতে মরিয়া ট্রাম্প শিবির। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রে বেড়েছে নির্বিচার গুলির ঘটনা। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, শেখ হাসিনার আশপাশে কত মোশতাক তা আমরা জানি না। সাপ্তাহিক প্রবাসের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বাড়ছে, কারণ কি? প্রবাসের আরেকটি উল্লেখযোগ্য খবর, নরেন্দ্র মোদি বাংলাদেশে। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, বার্মার ইলিশে সয়লাভ, নিউ ইয়র্কের বাজার। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, নিউ ইয়র্ক পুলিশকে অনলাইনে অভিযোগ করা যাবে। যুক্তরাষ্ট্রে আসছে $3 ট্রিলিয়ন চতুর্থ দফা করোনা প্রণোদনা প্যাকেজ। কাজ শুরু করেছেন আইন প্রণেতারা। রাশিয়া ও চীনকে মোকাবেলায় অতি গোপন মহড়া চালাবে যুক্তরাষ্ট্র। প্রকাশ করা হবে না মহড়ার ধরন ও ব্যাপ্তি সংক্রান্ত কোনো তথ্য। যুক্তরাষ্ট্রে আবার আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের হার। উদ্বিগ্ন সিডিসি, স্বাস্থ্যবিধি মানতে চান না সাধারণ মানুষ। হত্যাযজ্ঞের দিনে জমকালো পার্টিতে মিয়ানমারের জেনারেলরা, যোগ দিয়ে সমালোচিত বাংলাদেশ, ভারত সহ 8 দেশ। এবং ভয়ঙ্কর গ্রহাণুর ধাক্কা থেকে আগামী 100 বছরের জন্য নিরাপদ হলো পৃথিবী, বলছে নাসা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেলে রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় দুপুর 1টা এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন। নিজে সুরক্ষিত থাকুন, মহামারীর বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।